হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে কাগুরাবাচির আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা একটা বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কিংডম অফ রুইনের যে স্ক্রিপ্ট এবং কাগুরাবাচির যে স্ক্রিপ্ট দুটো একজনই করছে, যার জন্য চাপ অনেক বেশি পড়ে গিয়েছিল। এই জন্য কিংডম অফ রুইনের স্ক্রিপ্টটা আজকেও দিতে পারিনি। তো আজকে আমরা কিংডম অফ রুইন আপলোড করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে কালকে থেকে রেগুলারলি কন্টিনিউ আমরা করবো, একবার টানা শেষ করে দেবো কিংডম অফ রুইন। তবে আমার বিশ্বাস তোমরা সবাই জানো যে আমরা আমাদের কাজ নিয়ে কত বেশি সিরিয়াস এবং কত বেশি ডেডিকেটেড। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে রেগুলারলি এন্টারটেইন করার জন্য। তবে তারপরে মাঝে মাঝে যদি গ্যাপ হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, বড় ভাইয়ের মতো আমাকে ক্ষমা করো তোমরা। তো যাই হোক, এবার চলো আমরা মূল ভিডিওতে যাব। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, এটা স্কিপ করার দরকার নেই। অ্যাকচুয়ালি শীত এসেছে এবং এই শীতে কিন্তু আমাদের যে র্যান্ডম স্টোরে সেখানে কিন্তু অনেক অনেক নিউ কালেকশন এসেছে এবং তুমি চাইলে কিন্তু আমাদের র্যান্ডম স্টোর থেকে নিজের জন্য অর্ডার করতে পারো। ইভেন তুমি যদি কাউকে গিফট করতে চাও তাহলে তার ঠিকানা দিয়ে তুমি অর্ডার করলে তার ঠিকানায় কিন্তু গিফট চলে যাবে। এছাড়াও তুমি কিন্তু তোমার কাস্টম হুডি এবং টি শার্ট অর্ডার করতে পারছো। মানে তুমি তোমার পছন্দ মতো ছবি পাঠিয়ে দেবে বা ডিজাইন পাঠিয়ে দেবে, তারপর তুমি সেভাবে তোমার টি শার্টটাকে নিতে পারবে। তো এই শীতে তোমাকে স্পেশাল দেখাতে র্যান্ডম স্টোর কিন্তু তোমাকে হেল্প করতে পারে। তো র্যান্ডম স্টোরের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। সেখান থেকে তোমরা অবশ্যই একবার হলেও র্যান্ডম স্টোর ঘুরে এসো এবং আমাদের এবার শীতের কালেকশনগুলো দেখে এসো। তো যাই হোক, গত এপিসোডের লাস্টে আমরা কি দেখেছিলাম যে চিরোকে মেরে ল্যাটা ভ্যাটা করে দেয় এবং চারকে নিয়ে যায় এবং চিরোকে বাঁচানোর জন্য তখন ওই কামনি গ্রুপ নাকি কি গ্রুপের সদস্যরা আসে, এই জন্য সোজো ওখান থেকে পালিয়ে যায়। এবং আমরা সোজোর উদ্দেশ্যও জেনেছিলাম যে সোজো কি করবে, সে আরো ইনচ্যান্টেড কাটানা বানাবে চিরোর বাবা রুকুহারার মতো। তো এরপর 11 নম্বর চ্যাপ্টার যখন শুরু হয়, আমাদেরকে দেখানো হয় যে চিরো একটা হসপিটালে ছিল, মাত্র ওর জ্ঞান ফিরে আসে আর তখনই ও চারের কথা ভাবতে থাকে। আর ওই মুহূর্তে আজামি আর শিবা চিরোর রুমে প্রবেশ করে। তো শিবা তখন চিৎকার করে বলে, তুমি তো প্রায় মরেই যাচ্ছিলে, মরতে মরতে বেঁচে গিয়েছো, তোমার একটু রেস্ট করা দরকার, আবার ঘুমিয়ে যাও। আর তখন আজামি বলে, শিবা তুই কি পাগল নাকি, আমরা এখন হসপিটালে রয়েছে, ছেলেটা অসুস্থ। আর তারপর চিরোকে বলে, চিরো আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা অনেক বেশি চিল্লাচিল্লি করি। তো যাই হোক, তখন চিরো আজামিকে বলে, আমি এখন কোথায় রয়েছি? তো আজামি বলে, আমরা একটা হসপিটালে রয়েছি। আর শিবা তখন বলে, এটা কামনি গ্রুপের একটা হসপিটাল এবং তুমি যে হসপিটালে ভর্তি রয়েছো এ সম্পর্কে সকল তথ্য ওই গ্রুপের কাছে রয়েছে এবং কামনা গ্রুপ তোমার সাথে রয়েছে। তবে এখানে কিছু প্রবলেমে রয়েছে, এই কামনা গ্রুপের সবাই যে তোমার বাবাকে পছন্দ করে তা নয়, তার কিছু হেটার ওই গ্রুপে রয়েছে। আর আজামি তখন বলে, বাদ দাও তো এসব। চিরো তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর তখন চিরো শিবাকে বলে, হিনাওয়ার চারের কি হয়েছে, ওরা কোথায়? শিবা বলে, ওরা তো চারকে নিয়ে পালিয়ে গিয়েছে আর হানার উপর আক্রমণ হয়েছিল, ও বর্তমানে হসপিটালে এখানেই ভর্তি রয়েছে। আর এরপর আমাদের একটু আগের দৃশ্য দেখানো হয় যেখানে হানাও হসপিটালে ভর্তি রয়েছে। তো হানাও বা হিনাও শিবাকে বলে, আমি এখন ঠিক আছি আর এই হসপিটালের আপেলগুলো অনেক মজার। আর এরপর শিবা চার সম্পর্কে বলে, ও সম্ভবত বেঁচে রয়েছে। চিরো তখন বলে, চার সম্ভবত বেঁচে রয়েছে মানে এটা কি ধরনের কথা? আর শিবা তখন বলে, দেখো এটা তো আসলে সত্যি বলতে নিশ্চিত নয় আমরা যে সোজোকে নিয়ে কি করেছে। আর শিবা তখন বলে, দেখো আমাদের এখন উচিত সোজোকে নিয়ে কথা বলা, সোজোকে এখন কি করতে হবে সে নিয়ে আমাদের কথা বলা উচিত। আর তখন শিবা সেই ডোরোকা ম্যান সম্পর্কে বলে, আর যাকে আমরা আর কি তোমার ওই যে প্রথম ভিলেন হিসেবে দেখেছিলাম, ওই যে বোম ফাটায়, তো ও নাকি শিবাকে সোজোর ব্যাপারে অনেক তথ্য দিয়ে গিয়েছে এবং ও বলেছে যে সোজোর কাছে ড্যাটেন শাকি নামে একটা পদার্থ রয়েছে। আর চিরো তখন বলে, কিভাবে পসিবল? আর আজামি তখন বলে, ওটা কি সেই পদার্থ যেটা দিয়ে ওই মিস্টিক কাটানা তৈরি করা হয় এবং এই কাটানা দিয়ে যদি যুদ্ধ করতে যাও সেই পদার্থ অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এটা তো খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। তো এখানে আমরা বুঝতে পারলাম যে সোজোর কাছে ডাটেন শাকি নামে একটা পদার্থ রয়েছে যেটা একটা পারমাণবিক বা ইউরেনিয়ামের মতো পদার্থ, ওইটা দিয়ে মূলত মিস্টিক কাটানা তৈরি করা হয়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের সোজোকে দেখানো হয় যে একটা রুমে ছিল আর ওইখানেই ওই র ম্যাটেরিয়ালটা রাখা ছিল, ওই ডাটেন শাকি। তো সোজো তখন বলে, আমি জানতামই না যে পৃথিবীতে এখন এই ম্যাটেরিয়ালের অস্তিত্ব রয়েছে আর এটা দেখতে ছোট হলেও 250 কেজির চেয়েও বেশি ওজনের। আর এই স্টোনের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা খুবই ভয়ঙ্কর, যদি কোনো সাধারণ মানুষ এই স্টোনটাকে ধরে সে তখনই মারা পড়বে। আর তখন সোজোর পেছনে থাকা লোকটি বলে, হ্যাঁ আমি যতদূর জানি কাটানা থেকে যে শক্তি বের হয় সেটাই পাথরটারই শক্তি এবং এই পাথরটার ভেতরে যে শক্তি রয়েছে সেটা একটা বিষাক্ত বিষের মতো কাজ করে এবং যে এই কাটানাটা ইউজ করবে বা পাথরটা ধরবে তার শরীরের ভেতরে এই শক্তিটা চলে যায় এবং সে যদি এই শক্তিটা হ্যান্ডেল না করতে পারে তাহলে তার শরীর ফেটে এটা বেরিয়ে আসবে। তবে সে যদি এটা হ্যান্ডেল করতে পারে তবেই সেই কাটানাটা ইউজ করতে পারবে। তবে ডাটেন শাকির যে র ম্যাটেরিয়াল অরিজিনাল যে পাথর, এটা একমাত্র একজনই আয়ত্ত করতে পেরেছিল, সেটা হচ্ছে রুকুহারা চিরোর বাবা। এবং সে খালি হাতে কোনো ধরনের বিজ্ঞানের সহায়তা ছাড়া এটা কিভাবে করেছিল, এটা আজও একটা প্রশ্ন, আজও একটা রহস্য। আর তখন আমরা দেখতে পাই ওখানে বিজ্ঞানী রয়েছে এবং বিজ্ঞানী বলে সকল প্রস্তুতি নেওয়া শেষ। আর এখানে আমরা অনেক বড় বড় মেশিন এবং কম্পিউটার দেখতে পাই। তো সোজা বলে, তাহলে চলো আমরা কাজ শুরু করি। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদেরকে চিরো বলে যে এই পাথরের সরাসরি শক্তি আজ পর্যন্ত কেউ কনজিউম করতে পারেনি আমার বাবা ছাড়া। আর শিবা তখন বলে, তোমার বাবার টেকনিক পৃথিবীতে কেউ জানে না, কিন্তু ওরা যে টেকনিকটা খাটাচ্ছে সেটা হলো চারের শরীরে স্পেশাল হিলিং পাওয়ার রয়েছে, ওর শরীর টিকটিকির মতো, শরীর কেটে দিলে আবার জন্ম নেয় এবং চারের রক্ত দিয়ে বা চারের মাংস দিয়ে ওই পাথরটার শক্তি ওরা কনজিউম করার চেষ্টা করছে। চিরো তখন বলে, মানে কি বলছো তুমি? আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় চারকে এবং চারকে একটা জেলে বন্ধ অবস্থায় রাখা হয়েছে এবং ওকে অনেক নোংরা খাবার দেওয়া হয়েছে যে কারণে ও খায় না এবং
অনেক দুর্বল হয়ে গিয়েছে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি ডক্টররা চারের কাছ থেকে ডিএনএ স্যাম্পল এবং মাংস নিচ্ছিল, আর সোজো ওখানে দাঁড়িয়েছিল। আর তখন ডক্টররা চারকে বলে দাঁড়িয়ে যাও, এবং ওর বডি ভালো করে পরীক্ষা করার পরে ওকে আবারও জেলে বন্দি করে দেওয়া হয়। আর তারপর ওদের পরীক্ষা স্টার্ট হয়, এবং ওইখানে আমরা একটা বড় মেশিনকে দেখি যেখানে চারের দেহের কোষ বা মাংসের টুকরো ওই পাথরের সাথে মার্চ করে দেওয়া হচ্ছিল। আর তখন সোজোর পেছনে থাকা সোজোর চামচা বলে, আচ্ছা চারের মাংসে যদি এত পাওয়ার থাকে তাহলে একটা কাজ করলে ভালো হয় না, আমরা চারকে রান্না করে খেয়ে ফেলি, তাহলে আমাদের ভেতরে শক্তি চলে আসবে। সোজো তখন বলে, গাধা তুমি এগুলো কি বলছো, চুপ করে থাকো। আর এরপর আমাদের চিরো এপিসোড 2 কথা ভাবতে থাকে, মানে চারের সাথে যখন ওর প্রথম দেখা হয়েছিল তখন চার ওকে বলেছিল যে আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি জানি তুমি যদি আমার সাথে থাকো পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না, তুমি বডিগার্ড হিসেবে সবচেয়ে পারফেক্ট। তো চারের সাথে থাকতে থাকতে চিরোর একটা আলাদা সম্পর্ক বা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তো চার এখন বেঁচে আছে কি নেই, চারকেও বাঁচাতে পারেনি এটা ভেবে ও অনেক কষ্ট পায় এবং রাগে বলতে থাকে, সোজো আমি তোকে কেটে টুকরো টুকরো করে দেবো। আর তখনই চিরো ওই কাটানার ব্যাপারে বলতে থাকে, আজ আমি বলে তোমার ওই কাটানা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমার কাটানা একটা সুরক্ষিত জায়গা আমরা রেখে দিয়েছি। তো এই জন্য চিরো ওদেরকে ধন্যবাদ জানায়। আর তখন শিবা বলে, এটা আসলে আমাদের দোষ, আমরা সোজোকে ধরতে পারিনি। আর চিরো তখন বলে, আচ্ছা তুমি আমাকে তোমাদের কামনা গ্রুপ এবং সোজো সম্পর্কে যত তথ্য রয়েছে সেটা বলো। আর শিবা তখন বলে, দেখো সোজো শহরের মধ্যে যে ঝামেলা করেছে এর জন্য তো মনে করো কামনা গ্রুপের সদস্যরা খেপে রয়েছে। আর আজামি তখন বলে, হ্যাঁ আমাদের একটা কিন্তু স্কোয়াডও রয়েছে শুধুমাত্র সোজোকে ধ্বংস করার জন্য। আর ওরা তখন চিরোকে বলে, এই মিস্ট্রিক কাটানা সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো, তো ওর কাছে যে মিস্ট্রিক কাটানা রয়েছে সেটা সম্পর্কে তোমার খোঁজ নেওয়া উচিত এবং আরেকবার তোমাদের সাথে দেখা হওয়া উচিত। আর শিবা তখন আজামিকে বলে, হ্যাঁ এই কাজটা আমরা তোমাদের গ্রুপের সাথে মিলে করতে পারি। আর এরপর আমাদের আজামিদের যে গ্রুপ রয়েছে কামনা বি গ্রুপ, সেই গ্রুপের সবাইকে দেখানো হয়। এই গ্রুপে মোট 5 জন লোক ছিল, 4 জন ছেলে 1 জন মেয়ে। তো এই 4 জন করেছিল কি, একজন যে মেম্বার রয়েছে ওদের মুখোশ পরা ওকে ধরে রেখেছিল, কারণ ও অনেক বেশি চিল্লাচিল্লি করে এবং ওকে বলছিল, গাধা আমরা হসপিটালে এসেছি, একটু আস্তে কথা বল। তো এরপর ওরা চিরো রুমে প্রবেশ করে আর আজামি তখন ওদেরকে বলে যে তোমরা হসপিটালে এসেছো, একটু আস্তে কথা বলতে তো পারো। তোরা তখন বলে সরি চলো মূল টপিকে যাই। আর তখন চশমা পরা মানে ওদের যে হেড ও বলে, আমরা ওই জায়গাটা চেক করেছি যেখানে সোজো আর চিরোর মারামারি হয়েছিল, কিন্তু ওখানে আমরা তেমন কোনো ক্লু পাইনি। তো সোজোর আসলে পরিকল্পনা কি সেটা আমাদের ভালো মতো বুঝতে হবে। আর আমাদের কাছে আরেকটা তথ্য লাগবে, সেটা হচ্ছে ওই কাটানা সম্পর্কে আমাদের আরো জানা প্রয়োজন। চিরো তখন বলে, সবকিছুই বলবো, কিন্তু তোমাদের পরিকল্পনা আগে আমাকে বলো। আর তখনই ওদের মধ্যে থেকে একজন বলে ওঠে, মানে সবচেয়ে ইয়ং যে সদস্য রয়েছে, বলে তুমি রুকহারার ছেলে না চিরো না, অসম্ভব, তোমাকে কখনোই আমরা আমাদের দলে নেব না। আর তখনই মাস্ক পরা যে লোকটা রয়েছে, দেখো ওর কথা ধরো না, ও কথা বেশি বলে, ও আসলে ওর চেয়ে যে ইয়ং ওর চেয়ে যে শক্তিশালী তাদেরকেও সম্মান করতে পারে না। তো যাই হোক, আমি সবচেয়ে অবাক হয়েছি যে তোমাদের ওখানে অত বড় একটা মারামারি হয়েছে কিন্তু একজন মানুষও ভিকটিম হয়নি। তখন ওই মেয়েটি বলে, একজনেরও ক্ষতি হয়নি মানে, কেউ মারা যায়নি, তো ভয়ঙ্কর মিস্টিক কাটানার ফাইট হয়েছে অথচ কেউ মারা যায়নি। আর তখন চশমা পরা ব্যক্তি বলে, কি বলে, এটা তো অবিশ্বাস্য, দুটো মিস্টিক কাটানার ফাইট হয়েছে, আমরা দূর থেকে এটা থান্ডার বল দেখেছি, দূর থেকে এটা অনুভব করেছি, তারপরেও কেউ মারা যায়নি, আমরা দেখেছি তো কাটানার মারাত্মক অ্যাটাক। আর তখন চিরো বলে, হ্যাঁ সোজোর কাটানা থেকে যে পাওয়ারটা বের হয়েছিল সেটা আমি আমার কাটানার সাহায্যে নিজের শরীরে অ্যাবজর্ব করে নিয়েছিলাম, যে কারণে ওখানে সাধারণ মানুষরা বেঁচে গিয়েছিল। তখন মাস্ক পরা ব্যক্তিটা বলে, ও মাই গড, তুমি সাধারণ মানুষকে মেরেছো যদিও তুমি নিজেও মরে যেতে পারতে। আর চিরো তখন বলে, আমার বিশ্বাস আমি মরে যেতাম না, সোজোকে দেখে আমার এত রাগ হয়েছিল যে ওকে না মেরে আমি মরবো না। আর তাছাড়া সোজো এখন ওই মিস্টিক কাটানাকে ভালো মতো ইউজ করা শেখেনি, আমি জানতাম ওকে আমি ভালো মতো আটকে দিতে পারবো। তো এটা শুনে ওই চশমা পরা লোকটি বলে, অসাধারণ, তুমি একদম অসাধারণ একটা ছেলে, খুবই সাহসী, খুবই ট্যালেন্টেড, খুবই শক্তিশালী। আর শিবা তখন বলে, ভাই হইছে আসল কথায় আয়। আর হচ্ছে চিরো, তোমার ডান হাত কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত, তুমি কিন্তু এখন আর ওই কাটানা ব্যবহার করতে পারবে না, মিনিমাম 1 মাসের জন্য তুমি কাটানা ব্যবহার করতে পারবে না। তো এটা শুনে চিরো তো পুরো শকড হয়ে যায়। আর তখন চশমা পরা লোকটি বলে, আচ্ছা তুমি কি তোমার শরীরের এই অবস্থায় ওই মিস্টিক কাটানা দিয়ে সোজোর সাথে ফাইট করেছিলে? চিরো বলে, হ্যাঁ। তো তখন ওরা আরো অবাক হয়ে যায় এবং বলে, ভাই চিরো, তোমার অসাধারণ ধারণা ক্ষমতা রয়েছে, খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা উপযুক্ত সময় সেখানে যেতে পারিনি। আর ওই ঘটনার পরে গত 5 দিন ধরে আমরা খুঁজছি যে সোজো কোথায় রয়েছে, কিন্তু আমরা ওকে খুঁজেই পাইনি। চিরো বলে, ওই ঘটনার পরে 5 দিন মানে? তো তখন চিরো জানতে পারে যে 5 দিনেই হসপিটালে রয়েছে, 5 দিন ওর জ্ঞান ছিল না এবং চিরো এটা ভেবে ভয় পেয়ে যায় যে তার মানে এই গত 5 দিনে চারকে অনেক বেশি অত্যাচার করা হয়েছে। এবং চার তখন বলে, আমি তোমাদের সাথে যাব, আর আমার যাওয়ার কারণও রয়েছে, চারকে আমার বাঁচাতে হবে। তখন চশমা পরা লোকটি বলে, দেখো আমরা সোজোকে মারার জন্য প্রস্তুত, ও আমাদের টু ডু লিস্টে রয়েছে, আমাদের মিশন ওকে মারা রয়েছে, কিন্তু চারকে বাঁচানো আমাদের মিশনে নেই, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে নয়, উল্টো ওকে বাঁচাতে গেলে যেটা হবে আমাদের একটা ক্ষয়ক্ষতি হতে পারে বা আমরা মেইন মিশন থেকে সরে যেতে পারি। কিন্তু তারপরেও চিরো, তোমার সাথে আমি কথা বলে যেটা বুঝলাম, তুমি খুবই শক্তিশালী, তুমি খুবই জেদে এবং এর সাথে তুমি স্টুপিড, তুমি আমাদের কথা শুনবে না। আমি জানি তুমি চারকে বাঁচানোর চেষ্টা করবে এবং তুমি একসাথে শক্তিশালী অন্যদিকে ভয়ঙ্কর। আমি জানি আমরা যাই করি না কেন তোমাকে আমরা থামাতে পারবো না, তুমি তোমার কাজ করবেই। তো এর জন্য আমি তোমাকে যে অফারটা করতে পারি সেটা হচ্ছে সোজোকে আমরা কিছু সময়ের জন্য আটকে রাখবো, আর ওই টাইমের মধ্যে তুমি করবে কি, চারকে রেস্কিউ করবে এবং চারকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু খবরদার ফাইট লেন্দি করবে না, কারণ তোমার শরীর অবস্থা ভালো না, বাকি ফাইটটা আমরা করবো। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো তোমার শরীর কিন্তু একদম ভালো নয়, তুমি দুর্বল, আবার ওই মেয়েটাকেও তুমি বাঁচাতে চাইছো। তো এই জন্য এই পরিকল্পনাটা আমরা নিয়েছি, যদিও এটা আমাদের মিশনের ছিল না। আর তখন ওই কামনা বি গ্রুপের যে মেয়ে ছিল
হ্যাঁ প্ল্যান এটা ঠিক রয়েছে। আর এরপর আমাদের সোজোকে দেখানো হয়। সোজো 4-এর ব্যাপারে ভাবতে থাকে যে ফাইনালি আমি 4কে দিয়ে মিস্টিক কাটানা তৈরি করে ফেলবো। আর এদিকে চিরো বলে সোজো আমি আসছি, তুই যা সময় গুনতে থাক, খুব শীঘ্রই দেখা হবে। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো এটা যদি সিরিজ আকারে আসে, এনিমি সিরিজ আকারে আসে, সেই লেভেলের হাইপ হবে, সেই লেভেলের হিট হবে। আমি তোমাকে নিশ্চিত করতে পারি, কারণ জাপানিজ এনিমি যারা লাভার রয়েছে তারা এই ধরনের কাহিনী পছন্দ করে। এবং বিশ্বাস করো এইটা যদি সিরিজ আকারে আসে, এনিমি আকারে আসে জুজুৎসু কাইজেনের মতো, এটা মনে করো যে পুরা একটা এনিমি জগতে ব্লাস্ট করে দেবে। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। বাট আমার একটা রিকোয়েস্ট, যেহেতু আমি এই ভিডিওতে কোনো অ্যাড দিইনি এবং কষ্ট করে ভিডিও তৈরি করি, দেখো একটা ভিডিও ভিউ পাক না বা না পাক, সব ভিডিও বানাতে আমাদের খরচ কিন্তু সেম, কষ্ট কিন্তু সেম ভয়েস দিতে হয়, সেম অডিও এডিট করতে হয়, সেম ভিডিও এডিট করতে হয়, খরচ সেম। তো এখানে যেহেতু আমরা কোনো অ্যাড দিইনি, কারণ এই ভিডিওতে কেউ অ্যাড দিবে না, কারণ ভিউ অনেক কম, তো আমাদের তো বাঁচতে হবে একদিকে লাইক দিকে। তো তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা যেটা করতে পারো, আমাদের সাপোর্ট করতে পারো হচ্ছে আমাদের যে ফ্রি ফায়ারের পেজ রয়েছে সাইবার স্পোর্ট 20, সেখান থেকে তুমি টপ আপ করতে পারো, একবারে নিশ্চিন্তে টপ আপ করবে। তারপর আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখান থেকে তুমি শীতের কালেকশন নিতে পারো, অনেক কালেকশন এসেছে শীতের, খালি স্টোরটাই ঘুরে আসলেই বুঝতে পারবে। তো দুটো লিঙ্কে আমি পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে এসেছি, গিয়ে প্লিজ ঘুরে আসো। এবং তোমরা চেষ্টা করো আমাদের সাপোর্ট করার জন্য, কারণ আর্থিক সাপোর্ট না থাকলে আমরা তো তোমাদের এন্টারটেইনিং সাপোর্ট করতে পারবো না, কারণ আমাদের সাথে অনেকে কাজ করে ভাই, মিনিমাম 15 জন মানুষ এই র্যান্ডম গ্রুপের সাথে জড়িত, তো বুঝতেই পারছো। এবং এখনো যে আমি ভয়েসটা দিচ্ছি যার স্ক্রিপ্টের উপর ভিত্তি করে, এটাও কিন্তু তোমাদের মধ্যে থেকে একজন দর্শক, তোমাদের মধ্যে থেকে কমপক্ষে 5-6 জন আমাদের সাথে কাজ করছে স্ক্রিপ্ট রাইটার হিসেবে। তো বুঝতেই পারছো র্যান্ডম গ্রুপ অডিয়েন্সের সাথে কতখানি কানেক্টেড। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।